ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই লেকচার সিরিজের সম্ভবত 17তম এই অনুষ্ঠানের সম্মানিত পরম শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রী ভাই বোন বললে তো ভুল হবে, নাতি নাতনির মতো তো। তা সকলকেই শুভ সকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল নাকি বিকেল হয়ে গেছে? সকাল চলছে। আচ্ছা, আমার জন্য কতটুকু সময় আজকে বরাদ্দ? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি শুরুতেই আমার নিজের পক্ষ থেকে অন বিহাফ অফ মাই সেলফ, অন বিহাফ অফ কৃষিবিদ গ্রুপ এবং অলসো অন বিহাফ অফ রিহাব আমি ধন্যবাদ জানাই যে সুন্দর একটি আয়োজনে আজকে সুযোগ করে দেওয়া হয়েছে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে সরাসরি মুখোমুখি হওয়ার সুযোগ আমার হয়েছে। অনওয়ে লেকচার আসলে আমরা অনেকেই শুনে অভ্যস্ত, কিন্তু আমি বিশ্বাস করি যে আসলে টু এটা বেটার দেন ওয়ান ওয়ে লেকচার। কি ছাত্ররা বোঝা গেছে কিনা? ছাত্রছাত্রী আসলে ইন্টারাক্টিভ হলে সবচেয়ে বেশি ভালো হয়, তাতে অল্প কথাও অনেক সময় ভালো করে বোঝা যায়। কিন্তু ওয়ান ওয়ে আমি 1 ঘন্টা কথা বললে, এখন তো গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে 20 মিনিটসের পরে আর থাকে না। আমাদের সময় 40 মিনিট ছিল, এখন বাচ্চারা একটু অস্থির, তাই না? তো 20 মিনিট পরে আর ধৈর্য থাকে না। তো সে কারণে আমরা ইন্টারাক্টিভ করবো, মাঝে মাঝে কোশ্চেন করবো, তোমরাও কোশ্চেন করবে, আমরা সেভাবে আলোচনা করব। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আসলে আমি আজকে হয়তো হক আদায় করতে পারবো না। আমার যে টপিক্সটা দেওয়া হয়েছে, আসলে আমি বিগত 4 মাস বিভিন্ন কারণে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে, যেটা অস্বাভাবিক বলা যায় আমার লাইফে। আমার সাথে যারা আছে তারা জানে যে লাস্ট 4 মান্থ আমার মনে হয় না 4 ঘন্টার বেশি কোনোদিন আমি ঘুমাতে পেরেছি। গতকাল প্ল্যান ছিল যে আমি অফিস থেকে আগেই বেরিয়ে এসে একটা লেকচার তৈরি করব, তারপর রাত্রে সকালে এসে লেকচার দেব। তো কালকেও রাত্রে আসছি 12টা, 12:15টার দিকে আসছি বাসায়। তো সে কারণেই একটা লিখিত পেপার আছে এখানে, তো এটাকে ওই যে সংসদের ভাষায় পঠিত বলে গণ্য করা হলো। আমি ওটা দেখে দেখে কথা বলছি না, আমি ছাত্রদের প্রয়োজনে, ছাত্রদের যে জিজ্ঞাসা থাকবে, একই সাথে আমরা যারা বয়স যাদের বেশি হয়েছে, আমার থেকে বয়স্ক আছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির, তো আমাদের কিছু প্রত্যাশার জায়গাও আমরা বলবো যে নতুন প্রজন্মের কাছে আমরা কি চাই, আমাদের কি প্রত্যাশা। একই সাথে আমাদের বেড়ে ওঠার গল্পগুলো শুনলে হয়তো ভালো লাগতে পারে, তবে সেটাই ভালো লাগবে বেশি হলেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের, প্রাইভেটে একটু কম ভালো লাগতে পারে। কি ঠিক কিনা? মিনিংটা বোঝা গেছে কিনা? কারণ প্রাইভেটে সাধারণত আমরা ধরে নিচ্ছি যাদের অ্যাবিলিটি একটু বেশি, ফিনান্সিয়াল ক্যাপাসিটি ভালো, তো তারা সাধারণত আসে। আর পাবলিক ইউনিভার্সিটিগুলো যেহেতু খরচ কম, সেখানে এই মানে যাদের পয়সা কম বা গ্রাম থেকে উঠে আসছে তারা ওখানে যায়। ঠিক নাকি এটা? এটাও ঠিক না? কেউ কিছু বলছে না, আমি বুঝতেছি না এটাকে হ্যাঁ না না কোনটা। হ্যাঁ, পুরাপুরি না, মিক্সচার, রিলেটিভ। তো এনিওয়ে, কেন আমাদের বেড়ে ওঠা যেহেতু আপনারা দেখেছেন যে গ্রাম থেকে, ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসছে আমরা, এই ইতিহাস অনেকের জন্য কাজ লাগবে যারা গ্রাম থেকে আসছে। আবার যারা শিল্পপতি, বড়লোক, কোটিপতি ছিল, তাদের কাছে এটা খুব বেশি মজার কিছু মনে হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে টপিক্সটা দেওয়া হয়েছে, এই টপিক্সটা একটা চমৎকার টপিক্স, কিন্তু শুধু ওইটার মধ্যে আটকা গেলে আবার হয়তো অনেক কিছু শোনা হবে না। আমি এটাও ভাবতেছি যে ছাত্রদের প্রত্যাশা শুধু ওখানে তো নাও থাকতে পারে, আরও কিছু জানার ইচ্ছা তাদের থাকতে পারে। সেই কারণে আমি টপিক্সটা হয়তো কিছুক্ষণ আলোচনা করব, তারপরে ইন জেনারেল আসলে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, সেটা আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর বলেছেন যে আপনার, আমি ওখানে কিছু গল্প করতেছিলাম, বললো যে না এখন আর দরকার নেই, আপনি ছাত্রদেরকে বলেন এটা। আচ্ছা, ঠিক আছে। তখন আমি আইডিয়া করলাম যে আসলে তাহলে তো এই বেড়ে ওঠার কাহিনিগুলো শুনলে হয়তো অনেকে হয়তো উৎসাহ বোধ করতে পারেন, তারা হয়তো তার জীবনটাকে গড়ে তোলার জন্য নতুন প্রেরণা
তাদের বেড়ে ওঠার শক্তি প্রেরণা তারা হয়তো পেতে পারে এখান থেকে। আমরা মূল বিষয়ে যদি দু একটা কথা বলি, এখানে আলোচনার বিষয় হচ্ছে গুড ফুড, তাই না? হ্যাঁ, সেই গুড ফুডটা বলা হয়েছে যে পোস্ট হারভেস্ট, মানে হারভেস্টিংয়ের পর থেকে, তার মানে এটা আসলে অনেকটা অর্ধেক বলা হয়েছে। এই টপিক্সটাই হচ্ছে অর্ধেক, কারণ পোস্ট হারভেস্টের পর থেকে মানুষের খাওয়া পর্যন্ত যে সময়টুকু, এটা দিয়ে ফুল গুড ফুড তৈরি করা যাবে না। গুড ফুড হবে সিড টু সিড, বীজ বপন থেকে আবার বীজ বপন পর্যন্ত টোটাল পিরিয়ডটাকে আমাকে যদি মেনটেন করতে পারি, তাহলে আমরা গুড ফুড এদেশের জনগণের জন্য ন্যাশনালি গ্লোবালি ইনশিওর করতে পারব। শুধুমাত্র পোস্ট হারভেস্ট দিয়ে এটা ইনশিওর করা যাবে না গুড ফুড। আচ্ছা, হোয়াট ইজ গুড ফুড? কে বলবে? দেখি একজন মেয়ে বলো তো, তুমি বলো। হ্যাঁ, হোয়াট ইজ গুড ফুড? বাংলায় বলো, সমস্যা। গুড ফুড হচ্ছে যে 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 খাবারগুলো খেলে আমাদের শরীরের সব ধরনের মেটাবলিজম ভালো থাকবে, যেমন প্রোটিন, সব ধরনের খাবারই আমাদের জন্য ভালো। বাট এর মধ্যে আছে কিছু ফুড পয়জনও হয়ে যায় অনেকের। সো যাই খাই না কেন, এক কথা গুড ফুড কোনটা? সব ভালো খাবার কোনটা? সুষম খাদ্যই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসলে গুড ফুড ইস ডিবেট, আমি আগেই বলেছি। এটা শুধুমাত্র পোস্ট হারভেস্ট টেকনোলজির, অর্থাৎ হারভেস্টিংয়ের পর থেকে শুরু করে খাওয়া পর্যন্ত যেটুকু, এটুকু দিয়ে গুড ফুড ইনশিওর করা যাবে না। আজকে ফুড চেনে অনেক কিছু ঢুকছে। আজকে ফার্মাররা যে পরিমাণ ক্রপ প্রোটেকশনের জন্য ইনসেকটিসাইড, পেস্টিসাইড, হার্বিসাইড, কেমিক্যাল ফার্টিলাইজার যে পরিমাণ ইউজ করে, তো সেটা পোস্ট হারভেস্ট প্রসেসিং দিয়ে কোনোভাবেই মানে গুড ফুড তৈরি করা সম্ভব না। আমি প্রসেসিং যতই চেষ্টা করি, কারণ ওরা তো অলরেডি ফুড চেনে ঢুকে গেছে, যে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, আর ফার্মাররা তো ইচ্ছা করে দেয় যত পারে, কারণ সে চায় না তার ফসলে একটা পোকাও থাকুক। তো সে কারণেই এই গুড ফুডটা ইনশিওর করাটা খুব কঠিন। এটির সাথে রিলেভেন্ট আরও কিছু বিষয় আছে, যে আমরা যদি ফুড চেইন ধরে আলোচনা করি, আজকে ইটস এ লং ডিবেট যে আমরা কি হাইব্রিড কি গুড ফুড কিনা, জিএমও কি গুড ফুড কিনা। এখন জিএমের পরে আরেকটা আসে, সেটা কি কে বলতে পারবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছাত্র আছে না? জিএমের পরে আরও আসছে, সেটা কি? সেটা হচ্ছে জিন এডিটেড টেকনোলজি। যখন গ্লোবালি এই জিএমওটাকে বিভিন্ন দেশ ব্যান করা শুরু করলো, অ্যাকসেপ্টেড না বলা শুরু করলো, তখনই আমাদের গ্লোবাল মোড়ল যারা বড় বড় সায়েন্টিস্ট তারা টার্মিনোলজি চেঞ্জ করে ফেললো। সেটা জিন এডিটেড টেকনোলজি। হ্যাঁ, জি জি। তো এখন এটা নিয়েও ডিবেট আছে যে আসলে হাইব্রিড এটা কি গুড ফুড? আমাদের দেশে ফসলগুলো হয়, আমি যে মোটা দাগে বলি, প্রথম হচ্ছে ওপি। ওপি মানে কি? এগ্রিকালচার ছাত্র আছে না? ওপিটা কি? ওপেন পলিনেটেড, যেটা, তাই না? আরেকটা হচ্ছে হাইব্রিড, যেটা আর্টিফিশিয়ালি পলিনেট করে সিড দেওয়া হয়, তারপর সেখানে তৈরি হয়। তারপর জিএমও, জেনেটিক্যালি মডিফাইড, কি এটা? অর্গানিজম। এরপরে হচ্ছে জিন এডিটেড টেকনোলজি। এখন এই সবগুলোই কি আমরা গুড ফুডের নিতে পারবো কি পারবো না? হ্যাঁ, পারা যাবে? সবগুলোই ঠিক আছে? সবাই চুপ থাকলে কি মনে করবো? হ্যাঁ,
এখন আসি আমি সায়েন্সের মাঝখানকে একটু, যেহেতু এখানে আমি যতটুকু খেয়াল করছি অধিকাংশ ছাত্রছাত্রী এখানে যারা আছেন মুসলমান, আমি এ বিষয়ে কোরআন থেকে দুইটা মানে আয়াত আমি কোট করছি। সূরা বাকারাতে বলা হচ্ছে 168 নম্বর আয়াত, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও উৎকৃষ্ট বস্তু আছে তা খাও এবং শয়তানের পদচিহ্ন ধরে চলো না, নিশ্চিত জ্ঞান সে তোমাদের এক প্রকাশ্য শত্রু, নিশ্চিত জানো। জি, এখানে হালাল এবং তাইয়েব খাবারের কথা বলা হয়েছে, কোরআনেও কিন্তু বলেছে। হালাল তো আমরা বুঝি নাকি? হ্যাঁ, হালাল বুঝি না? কি কি হালাল কি বলতে পারবে? হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। কি নাম তোমার? মা টিচার না স্টুডেন্ট? টিচার, ঠিক আছে। টিচার হলে বোন আর ছাত্র হলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তা এর পরেই আসছে সূরা আনআমের 145-এ বলা হয়েছে যে আমি 4টি নির্দিষ্ট খাদ্যবস্তুকে হারাম ঘোষণা করছি। ওই যে বলছে না যে যা কিছু হালাল যা কিছু হারাম সেটা বাদ দিলে সবই হালাল, তাই তো আনসারটা? সেটাই কোরআনে বলছে যে আমি 4টি জিনিসকে হালাল করেছি। কি? একটা হচ্ছে মৃত্যু জীব, জীবজন্তু যেটা মৃত সেটা খাওয়া হারাম। নাম্বার 2, ব্লাড, এনি কাইন্ড অফ ব্লাড, রক্ত হারাম। নাম্বার 3, শূকর হারাম। নাম্বার 4, পশু পাখি প্রাণী হালাল, বাট ওইটা আল্লাহর নামে জবাই করা হয়নি, স্রষ্টার নামে আল্লাহর নামে জবাই করা হয়নি, সেটা হারাম। তাহলে এখানে কি পেলাম আমরা? মাত্র 4টা জিনিস, কিন্তু এর বাইরে বাকি সব কি? তাহলে বাঘ খাওয়া কী হবে? হ্যাঁ, হারাম। হ্যাঁ, হালাল না, ক্লিয়ারলি বলতে হালাল না হারাম? আচ্ছা, আরো সহজ করে দেই, ঘোড়া খাওয়া কী হবে? শিয়াল খাওয়া কী হবে? হারাম। আচ্ছা, আমি কিন্তু মুফতি না, কোনো ফতোয়া দিচ্ছি না, আমি দুটো আয়াত থেকে কোট করে বলছি। একটু আগে কিন্তু আপনি বলেছেন, টিচার তো আপনি, তো যে কোরআনে যেগুলো হারাম বলা হয়েছে সে বাকি সব কিছু হালাল, এই পয়েন্টে স্ট্রিক থাকতে হবে। আমাদের একজন বড় স্কলার ইউসুফ আল কারজাবি, অনেকে নাম জানতে পারে, লন্ডনের, উনি এই কথাটা বলেছেন। ওনার হালাল হারামের বিধান একটা বই আছে ওনার, সেখানে প্রথম পৃষ্ঠায় বলেছেন যে যা কিছু হারাম কোরআনে সেটা বলা আছে, আর যাহা বলা হয়নি সবই হালাল। এখন একটা লজিক বলি, আমরা কি বলতে চাই যে যারা যে বলতেছে ঘোড়া খাওয়া হারাম, হ্যাঁ, শিয়াল খাওয়া হারাম, আচ্ছা তাদের জন্য বলি যে এই যে আল্লাহর নাম বলে দিলেন, যদি একটা নামও না বলতেন তাহলে এক কথা হতো। উনি বলছেন আমি 4টি জিনিস হারাম করলাম, পানীয় কিন্তু বাদ, মদটা তো এটা কিন্তু বস্তুর কথা বলা যায়, পানীয় না। তো সেখানে 4টার নাম বলেছেন, তাহলে বাকি ছাত্রছাত্রী তারা কি মনে করতেছে নাউজুবিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিগুলোর নাম বলতে ভুলে গেছিল ওই সময়? হ্যাঁ, আল্লাহ তো নাম বলছে, তোমরা শুকর খাবা না, তোমরা মরা পশু খাবা না, তোমরা রক্ত খাবা না, আর যে পশু হালাল কিন্তু আমার নামে জব করা না ওটাও খাবা না। তাহলে বাকি যে শিয়ালের নাম বলতে ভুলে গেছিল, বাগদাসের নাম বলতে ভুলে গেছিল, হ্যাঁ, তাহলে এইটা বাদ দিলে, এই 4টা বাদ দিয়ে বাকি সব হালাল। আমি খাবো কি খাবো না আমার ভালো লাগছে এসে আমার ব্যাপার, আমার রুচিতে পাচ্ছে আমি খেলাম না, কিন্তু অ্যাজ পার কোরআন আমাকে আর বলার কোনো সুযোগ নাই যে ওইটা হারাম। কথা ক্লিয়ার আছে কিনা? এটা বলার উদ্দেশ্য আমার না, আমার উদ্দেশ্য পরেরটা, যেটার সাথে গুড ফুড রিলেটেড। হালাল এবং তাইয়েব শব্দটা বলা হয়েছে, কোরআন তো সার্বজনীন। আচ্ছা,
এখানে মুসলমান ছাড়া তাদের জন্য একটা কথা বলি, যে এই যে হালালের যে বিষয়টা আছে, ওয়ান্স ইট হালাল ফর মুসলিম, ইট হালাল ফর এভরিবডি, ঠিক কিনা? হ্যাঁ, আর কোনো ধর্মে কি বলা আছে, কোনো ব্যারিয়ার দেওয়া আছে? ওয়ান্স ইট হালাল ফর মুসলিম, যত আমরা তো হালাল মানে স্লটার করেই করা, মূলত স্লটার শব্দটা আসছে, যে স্লটার করে যদি করা হয় সেটা তো অন্য কারোর জন্য হারাম না, আর স্লটার না করলে আমাদের জন্য হারাম হচ্ছে। তো যদি স্লটারটা করে দেয় তাহলে মুসলমান ও মুসলমান সবাই কিন্তু এটা খেতে পারে, গেল এটা। এখন আসে তাইয়েবটা তাহলে কী জিনিস? এই তাইয়েবটা হচ্ছে গুড ফুড। তাইবের অর্থ কিন্তু আমাদের আলেমুলামা করছেন উৎকৃষ্ট খাবার, পবিত্র খাবার। হোয়াট ইজ পবিত্র, হোয়াট ইজ উৎকৃষ্ট, এটাই কিন্তু গুড ফুড। আল্লাহ কিন্তু শখ ফর খেতে বলেন না, হালাল খেতে বলেছে, একই সাথে তাইয়েব খেতে বলেছে। তো আজকের এই সাবজেক্ট যারা সিলেক্ট করে তাদের ধন্যবাদ জানাই, যেটা চমৎকার বিষয়। আমরা যদি তাইয়েব চিন্তা করি তাহলে আসতে হবে আমাদেরকে ওই যে অরিজিনে বলছি, যে আমি সায়েন্টিফিক ওয়েতে যেটা বলতেছিলাম, যে আমাদের ফুডের মধ্যে যে বিষয়গুলো আছে, যে আমরা তাহলে কি হাইব্রিড খাবো না, তাহলে কি জিএমও খাবো না, তাহলে আমরা কি জিন এডিটেড টেকনোলজি ইউজ করবো না, তাহলে বিজ্ঞানের আবিষ্কারগুলো কোথায় যাবে? হ্যাঁ, ছাত্ররা বলো দেখি, বিজ্ঞান কি বন্ধ হয়ে যাবে তাহলে? হ্যাঁ, আচ্ছা। আমাদের কিছু পরিবেশ বিজ্ঞানী এবং সুশীল সমাজ ঢালাওভাবে বলার চেষ্টা করেছে যে হাইব্রিড খাওয়া যাবে না, ক্ষতি হবে, জিএমও খাওয়া যাবে না, ক্ষতি হবে। জিন এডিটেডে বাংলাদেশ এখন পপুলার না, আমি সেদিকে গেলাম না। হাইব্রিড এবং জিএমও নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। আমার সাথে সবচেয়ে বড় বিজ্ঞানী এবং পরিবেশ আইনজীবী রেজওয়ানা, তার সাথে প্রেস ক্লাবে 3 বার বাহাস হয়েছে আমার সাথে। পরে সে সরি বলছে। আমি বলছি আপনি হাইব্রিড বিয়ের কথা বলছেন, ডু ইউ নো ইউ অলসো হাইব্রিড? এম আই রাইট? তারপর তোমার ফাদার এক জায়গাতে আসছে, মা এক জায়গাতে আসছে, ইউ আর দ্য F1, তাহলে কী হবে? এ আর বি ক্রস করার পর কী আসে? F1। তো আপনি নিজেও তো হাইব্রিড, তাহলে আপনি কি হারাম? ভাই আপনার সাথে তর্ক করে পারা যাবে না, আপনি বিজ্ঞানী মানুষ। আর এক সময় কথা বলছে, লাইভ চলছে ক্যামেরাতে, অনেকগুলো ক্যামেরার মধ্যে। সো হাইব্রিড কেন হারাম হবে ভাই, তাই না? আচ্ছা, এখন আসি না, সায়েন্স তো আলোচনা বুঝতে হবে। হাইব্রিড যদি ক্লোজ রিলেটিভ হয়, অর্থাৎ ক্রস যখন প্যারেন্ট মা এবং বাবা, আচ্ছা পৃথিবীর যে কোনো অঞ্চলের মানুষ, আফ্রিকার একদম কালো, যেটা বাংলাদেশে আমার পছন্দ করে না, একদম মানে ঘুরঘুটে কালো একজন মহিলা, আর বাংলাদেশে একটা সুন্দর সুপুরের সাথে বিয়ে হয়, তার বাচ্চাটা কি হবে? সে তো মানুষই তো হবে, সে তো মানুষই তো হবে। সে কি হারাম হবে, নাকি গরু হবে, না ছাগল হবে, না কি হবে? মানুষ হবে না? তাহলে আমরা বিজ্ঞানীরা ক্রসটা কেন করি? এখন আমাদের শ্রদ্ধা ভাইস চ্যান্সেলর আছেন, উনি মার্কেটিংয়ের ছাত্র, অবশ্যই বিজ্ঞান বুঝেন, আমি বলছি না বোঝেন না। এখন উনি চিন্তা করছেন যে আমি ভাত খাবো, সেটা আবার অ্যারোমা থাকতে হবে, মানে সেন্টেড হতে হবে। আচ্ছা, এখন অ্যারোমা যেটা সেন্টেড, সেটা ফলন কম। যদি আমি অ্যারোমা চাষ করি, বাংলাদেশে 18 কোটি মানুষকে খাওয়া দিতে পারবো না। আবার যদি মোটাটা করি, স্যারের পছন্দ হচ্ছে যে না, আমি একটু অ্যারোমা হলে খেতে মজা লাগে, মানে সুগন্ধি চাল যেটা, তাহলে ওনার ডিমান্ড হচ্ছে যে সুগন্ধি পাইতে হবে। আর আমাদের বক্তব্য, রাষ্ট্রের বক্তব্য হচ্ছে সুগন্ধি হোক, কিন্তু ফলন কমানো যাবে না। তখন আমরা কি করি? এই যে সুগন্ধি যেটা ধান, সেটা নিশ্চয়ই কোনো না কোনো জিন রেসপন্সিবল। জেনেটিক ছাত্র আছে না এখানে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানুষের ক্যারেক্টার, মানুষের না, যে কোনো প্রাণী, উদ্ভিদ, যা বলি, ক্যারেক্টার কন্ট্রোল করে কে? জিন, তাই না? জিন কোথায় থাকে? ক্রোমোজোম। একটা হিউম্যান বডির যত ক্রোমোজোম আছে, এর লেন্থ কত? অনেক বড়। টিচার বলছে অনেক বড়, ছাত্রদের কি বলেন? হ্যাঁ, দেখি আমাদের এই যে ছাত্র কি বলে? 3.2
বিলিয়ন বেস পেয়ার। আচ্ছা, এটাকে পৃথিবীকে প্যাচ দিলে কয় প্যাচ দেওয়া যাবে? অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো। 7 বার। মানুষের শরীরে আলহামদুলিল্লাহ যে এত বড় লম্বা, যে এই ক্রোমোজোম পৃথিবীকে 7 প্যাচ দেওয়া যাবে, এত বড় লম্বা। এই ক্রোমোজোমের উপর থাকে ক্রোমাটিড, তাই না? তারপর থাকে জিন। এই জিনগুলো হচ্ছে ক্যারেক্টারটা কন্ট্রোল করে। আবার জিনের মধ্যে অনেক বিষয় আছে, যারা জেনেটিক্স তাদের বুঝবে যে কিছু ক্যারেক্টার আছে মনোজেনিক, কিছু আছে পলিজেনিক, আছে না? কিছু আছে মাল্টিজিন, তাই না? অর্থাৎ একটা ক্যারেক্টার একটা জিন দিয়ে কন্ট্রোল হয়, কখনো আবার একটা জিন অনেকগুলো ক্যারেক্টার কন্ট্রোল করে, কখনো অনেকগুলো জিন মিলে একটা কন্ট্রোল করে। এখন সায়েন্টিস্টের কাজটা কি? ওই যে স্যার চাইছে যে অ্যারোমা, প্রথম খুঁজে বের করতে হবে যে ওই ধানের মধ্যে অ্যারোমা রেসপন্সিবল জিনটা কে, ওকে লোকেট করতে হবে। একই সাথে ধানের মধ্যে যেটা আমার বেশি ফলন হয়, বেশি ফলের রেসপন্সিবল জিনটা কোথায় আছে লোকেট করতে হবে। দেন আমি কি করব, এই অ্যারোমা জিন যেটা আছে এটা কেটে নিয়ে কেচি দিয়ে কাট করে নিয়ে আমি বসায় দেবো, যেটা ফলন বেশি হয়। ফাইনালি কী হবে? ফলনে বেশি হবে, অ্যারোমা আসবে। তাহলে আমি 2টা ধান গাছ থেকে দিয়েছি, তাহলে এটা কি খেলে হারাম হবে, ক্ষতি হবে শরীরের কোনো? একটু আগে তো মানুষের এক্সাম্পল বলছি যে কালো সাদা মানুষের ক্রস করলে তো মানুষই হবে। তাহলে 2টা ধান গাছের ক্রস করলে যখন হাইব্রিড আসলো, সেটা কি খারাপ কিছু হলো? হ্যাঁ, তাহলে কেন সায়েন্টিস্ট আমাদের যে পরিবেশ বিজ্ঞানীরা বয়ে বয়ে করতেছে যে হাইব্রিড নাজায়েজ, হাইব্রিড খাওয়া যাবে না, কী কারণে বলেন তো? ইজ দ্যার এনি সায়েন্টিফিক এক্সপ্লানেশন? হ্যাঁ আছে, বলেন। এই যে না জেনে না বুঝে বোকার মতো গণহারে হাইব্রিড চলবে না, মানেটা কি? 18 কোটি মানুষের দেশ, রেজওয়ানা সাহেব বলতেছিলেন, সরি নাম বলতেছি আমি, যিনি বাংলাদেশের মানুষের হাইব্রিড খাওয়াবে। আমি বললাম যে আপনি ওই যে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে, এই পাগলাই মাথায় আনেন না, দেশটা ধ্বংস হয়ে যাবে। বোঝা গেছে? তবে কথা আছে, আমি অর্ধেকগুলো শেষ করলে ঠিক হবে না। এখন এই যে জিনের যে পারমুটেশন কম্বিনেশন হয় না, মায়ের থেকে কি আসে? একটা অংশ, বাবার থেকে একটা অংশ। জিনটা তো পেঁচানো থাকে না, হেলিক্সের মতো, তাই না? ডাবল হেলিক্স থাকে। এটা কি হয় যখন বাবা মায়ের মেট হয়, তখন কি হয়? তখন এটা ডিকয়েলিং হয়, হেলিক্সগুলো খুলে যায়। অর্থাৎ একটা ডান্ডা ডিএনএর মায়ের থেকে আসলো, একটা বাবার থেকে আসে, ডিকয়েলিং হয় আবার কয়েলিং হয়। বোঝা গেছে কিনা? ব্ল্যাকবোর্ড থাকলে আমি দেখাতাম। প্রথমে ডিকয়েলিং হলো, তারপরে ক্রস হলো, দেন আবার কয়েলিং হচ্ছে। তাহলে মায়ের থেকে একটা অংশ আসছে লম্বা জিন, আর বাবার থেকে আসছে। এটার পারমিটেশন কম্বিনেশনে তখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে। যদি এটা ধানের সাথে ধানের হয়, বড় ধরনের কোনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ধান ধান একই জিনিস, হয়তো বললাম অ্যারোমার জন্য একটা স্পেসিফিক জিন আছে, আর ওটাতে অ্যারোমার নাই, এই ছোট্ট একটু কারেকশন শুধু আছে। এটুকু বোঝা গেছে? এইটা যদি ক্লোজ রিলেটিভ না হয়ে অনেক দূরের থেকে ডিস্ট্যান্ট কোনো জায়গার থেকে নিয়ে আসা হয়, যেমন চায়না করেছে কি, টমেটোর যে বের করেছে, বি ভাইরাসের এগেনস্টে টমেটো তৈরি করেছে, ওই জিনটা মাছ থেকে আনা হয়েছে। ইটস এ বিগ কোশ্চেন। মাছের জিনের সাথে যখন টমেটো গাছের জিনের ক্রস করা হয়েছে, দেয়ার ইজ এ পসিবিলিটিস যে হ্যাঁ ভালোটা হয়ে গেছে কি, যে তারা ভ্যাকসিনেশনের টমেটোটা পেয়ে গেছে বি ভ্যাকসিন এগেনস্টে। কিন্তু একই সাথে সম্ভাবনা আছে এখানে অনেক নেগেটিভ কিছু হওয়ারও। নট শিওর, বাট ইটস এ পসিবিলিটি। অনেক টক্সিন ক্রিয়েট করতে পারে, অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে, ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে। কিন্তু যদি ক্লোজ রিলেটিভ হয়, ধান গাছের সাথে ধান গাছের সাথে যদি ইভেন গমেরও হয়, ভুট্টার হয়, খুব সমস্যার কোনো কারণ নাই। কিন্তু যখন মানে প্লান্ট কিংডমের সাথে অ্যানিম্যাল কিংডম, অথবা প্লান্ট কিংডমের সাথে আমরা যদি মাছে চলে যাই আমরা, তখন সম্ভাবনা আছে এই পারমুটেশন কম্বিনেশনের জিনের যে চেঞ্জটা, তখন কি হবে আসলে নোবডি নোজ। এখনও সায়েন্স ওই জায়গায় যেতে পারেনি। কারণ আমরা যখন জিন ম্যাপিং করেছি আমি আমার পিএইচডি করার সময়, তখন তো এত সায়েন্স ডেভেলপ করে নেই। 1996-এর কথা বলতেছি আমি, 95-96-এর কথা।
তা তখন তো বাংলাদেশে কোনো পিসিআর মেশিন ছিল না, তারা আমাদেরকে ওখানে যে কাজ করতে হয়েছে। তো এই জিন সিকোয়েন্সিং, জিন ম্যাপিং যেটা আছে, এটা এখন পর্যন্ত ওই পর্যায়ে যেতে পারেনি যে আসলে এই সিকোয়েন্স চেঞ্জটা কী হবে। যদিও আধুনিক মডার্ন ল্যাবগুলো এখন অনেক জায়গা দাবি করছে, তারা অনেক কিছু বের করে ফেলেছে। সবচেয়ে ভয়ের জায়গাটা বলে দিই, যেটা পরিবেশ বিজ্ঞানে ভয় পাচ্ছে, যে সেটা আমি একটু একমত, কারণ বিজ্ঞান কিন্তু থেমে নাই। প্লান্ট কিংডমের মধ্যে, প্লান্ট কিংডমের যদি কোনো ক্রস হয়, খুব মারাত্মক ভয়ের কিছু, আমাদের হিউম্যান বিংয়ের জন্য মারাত্মক ক্ষতির কোনো কারণ নাই। বাট যদি অ্যানিম্যাল কিংডমের মধ্যে ক্রস যেগুলো হচ্ছে, এটা আমরা নাকি জানি না, কিন্তু মানে বিজ্ঞানের যারা বিজ্ঞানী, ওদের মাথাতে ক্যারা থাকে, ওরা করতেছে ঘোড়াকে নিয়ে হাতির সাথে ক্রস করতেছে, হাতিকে নিয়ে জলহস্তির সাথে ক্রস করতেছে আর্টিফিশিয়ালি। এখন ভয়ের জায়গা হচ্ছে দেখা গেলো যে এমন এক সময়, যেটা আপনার ওই যে ডিসকভারি চ্যানেলে দেখেন না, যে সাপের একটা মাথা কেটে দুইটা হয়, দুইটা কেটে চারটা হয়, চারটা কেটে আটটা হয়। এখন পরিবেশ বিজ্ঞানীরা ভয় পাচ্ছে যদি এরকম ক্রস করতে করতে এমন একটা প্রাণী ডেভেলপ করে গেল যে যারা আর কখনোই মারা যাবে না, আর সে হলো মানুষ খায়, তখন কি হবে? কি এদিকে সব ভয় পায়নি বোধ নাকি? তো এখন এরকম একটা অবস্থা হলে কি হবে, এটা নিয়ে এলো পরিবেশ বিজ্ঞানটা ভয় পাচ্ছে, এবং এটা বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। অনেক দেশ নিষিদ্ধ করেছে, বাট ল্যাবের সায়েন্স কিন্তু বন্ধ হয়নি। নিষিদ্ধ সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী, ওরা কিন্তু তাদের কাজ চালা যাচ্ছে, গবেষণা করতেছে। তো এই জন্য বলছি যে ক্লোজ রিলেটিভে ক্রস করে যেগুলো আসছে, এখানে ভয়ের খুব একটা কারণ নেই। হাইব্রিড ব্যাপারে আমি জিন এডিটটা বলে ফেলছি। জিন এডিট মানে কি? যে একটা জিন কেটে আনে আর একটা দেওয়া, জিন এডিট টেকনোলজি। জিএমও তাই, কারণ জিএমওটা যখন গ্লোবালি এটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না, ব্যান করা হচ্ছে, তখন এটা নতুন নামে চলে গেছে, আর একটু মডার্ন টুলস টেকনোলজি দিয়ে চলে আসছে। তো সেই জিনটা যদি ক্লোজ রিলেটিভ হয়, এটা ক্ষতির খুব বেশি কারণ নাই। বা এটা যে অনেক ডিস্ট্যান্স রিলেটিভ থেকে আসে, অন্য কিংডম থেকে আসে, তখনই সম্ভাবনা আছে অনেক নেগেটিভ কিছু হতে পারে। দেখলো যে টমেটো যেটা আসছে, ওটা যে এমন একটা জিন আসে, লিথাল জিন আসছে, খেলে মানুষ মারা যাবে, হতে পারে না? আমরা শিওর না। জি, ইয়েস, ইটস ট্রু। বিটি ব্রিঞ্জালের আগে হচ্ছে কটনে হয়েছে, বিটি কটন। বিটি কটন নিয়ে কোশ্চেন আসে না কেন, যে সেটা হচ্ছে যে আমরা খাই না, এটা তুলাটা ইউজ করা, সো ইটস অসুবিধা নেই। বাট বিটি ব্রিঞ্জালের কোশ্চেন আছে, সেই ওয়েতেই নেওয়া হয়েছে। এটা হচ্ছে মূলত হচ্ছে ব্রিঞ্জালে আপনি দেখেন পোকা বেশি অ্যাটাক করে। এখন পোকা যদি অ্যাটাক না করে, এমন একটা জিনিস দিয়ে দিচ্ছে যে পোকা ওকে ধারে কাছেও যায় না। যেন আমাদের ছেলেমেয়েরা আছে না, করলা দিলে দৌড় দেয় যে তিতা খাবো না। এখন এমন একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে যে পোকার জন্য ওটা করলা, ও আর ওর ধারে কাছে যায় না। কিন্তু জিনটা আনা হয়েছে আমাদের প্লান্ট কিংডম থেকে নয়, রাদার দেন প্লান্ট কিংডম আনা হয়েছে। আর সেটা কিন্তু কোশ্চেন আছে যে আমাদের খাওয়া যাবে কি যাবে না। বাট মজার বিষয় হলো বাংলাদেশে ব্যাপকভাবে চাষ হচ্ছে, নবডি নিউজ, কেউ জানে না। অসুবিধা হচ্ছে এই, বিটি ব্রিঞ্জাল আর আপনার ব্রিঞ্জালা কিন্তু মাঠে হাটে দিয়ে কিনতে যান, কোনো পার্থক্য নেই, একই জিনিস, সেম। আপনি দেখবেন চেহারা, শেপ, কালার টালার সব সেম। হ্যাঁ, এইগুলোতে কিছু রেস্ট্রিকশন দরকার আছে। এটার পুরা গবেষণা না করে মাঠে ছেড়ে দেওয়াটা যৌক্তিক হবে না, ঠিক হবে না। এটুকু বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। এখন আসি যে অর্গানিক ফুড এবং নিয়ে যে কথা আসছে, গুড ফুড, অর্গানিক ফুড। অর্গানিক ফুড ডেফিনেটলি ভালো। কেউ বলতে পারো অর্গানিক ফুড ডেফিনেশনটা কি? আচ্ছা, ওই দিকে কম তাকাচ্ছি, এই দিকে থেকে একজন। অর্গানিক ফুড কী জিনিস? একজন ছাত্র বলতে পারবে? একজন দাঁড়াও, একজন। মেয়েরা ভালো দেখে আনসার দেয়, ছেলেরা দুর্বল মনে হচ্ছে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, মেয়েদের সংখ্যা বেশি, 95%। আচ্ছা, কেন ফুড তো ওদেরই, তো ওরা তো রান্না করবে। আচ্ছা, যে স্যার ধন্যবাদ স্যার। আমার মতে স্যার অর্গানিক ফুড বলতে বোঝাচ্ছে যেটা সরাসরি মাটির ছোঁয়ায় উৎপন্ন হয়, কোনো সার বা অ্যাসিড বা যেটাতে ক্ষতি হয় এরকম কোনো কিছু প্রয়োগ না করে। সবই তো মাটিতে হয়।
মাটির সাথে যেগুলো প্রয়োগ করা হয়, যেমন দেখা যায় সার বা এই টাইপ যদি কোনো প্রয়োগ করা হয়। আচ্ছা, ঠিক আছে, আরও পড়াশোনা করতে হবে। সার তো আসলে গাছ তো সার খায় না। গাছ কি খায়? দাঁড়িয়ে বলো। ঠিক আছে, তাহলে মেয়েরা পাশ করছে, ছেলেরা ফেল করছে। আচ্ছা, তা যেটা বলা হয়েছে যে কৃত্রিমভাবে, আর্টিফিশিয়ালি, আমরা ওটা বলি না, কোনো কিছু দেওয়া যাবে না তাও না। আমরা যে অর্গানিক ফার্টিলাইজার দেই, অর্গানিক কেমিক্যাল দেই, সেটা কোনো ক্ষতি হবে না। কিন্তু ইনঅর্গানিক সোর্স থেকে, যেমন ইউরিয়া, পটাশ, যা সার আছে না, এটা দিলেও কিন্তু এটা অর্গানিক হবে না। আমাদের অনেকেরই ধারণা নাই, সমানে ইউরিয়া দিচ্ছে আর বলছে অর্গানিক ফুড। ইটস নট অর্গানিক ফুড। এবং যারা অর্গানিক বলে মার্কেটিং করতে বেশি দাম দিয়ে, তার ম্যাক্সিমামই কিন্তু ফেক। আপনি যদি অর্গানিক বলেন তাহলে আপনি কিছু দিতে পারবেন না, কোনো ইনঅর্গানিক দিতে পারবেন না। হ্যাঁ, আপনি জৈব সার দিতে পারবেন না। গরুর যে ময়লা আছে সেটা পচিয়ে আপনি সেটা দিতে পারবেন। বায়ো ফার্টিলাইজার নো, ইটস ডিফারেন্ট। বায়ো মানে জীবন, অনুজীব সার। হ্যাঁ, ওটাও ঠিক আছে, সার ভালো, কিন্তু জৈব সার হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার। অর্থাৎ কাউডাং বা পোলট্রি লিটার থেকে যেটা পচাই করা হয়, এটা ন্যাচারাল, এটা দিলে কোনো অর্গানিকের কোনো সমস্যা হবে না, অর্গানিক থাকবে। সমস্যা আছে বাংলাদেশের ফসলে এত বেশি পোকামাকড় হয়, উইদাউট এনি ক্রপ প্রোটেকশন ফসল করাই যাবে না। আপনারা যে সুন্দর সুন্দর যে অর্গানিক সবজি কেনেন, আমি একজন কৃষি বিজ্ঞানী হিসেবে চ্যালেঞ্জ করে বলছি, ইট ইজ ইম্পসিবল। বাংলাদেশে এত ইনসেক্ট, এত পোকামাকড়, কারণ বাংলাদেশটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা গড গিফটেড নিয়ামত। এই ভূখণ্ডে সব কিছুই ভালো এবং সবই হচ্ছে হাইলি প্রোডাক্টিভ। ছেলে মেয়েতে শুরু করে যত প্রাণী আছে, হ্যাঁ, এখানে প্রোডাক্টিভিটি বেশি। ইভেন ভাইরাস, ব্যাকটেরিয়ার প্রোডাকশন বেশি, কারণ হিউমিড কন্ডিশনে এগুলো বেশি হয় প্রোডাকশন। কানাডায় যেখানে টেম্পারেচার -2, ওখানে কিন্তু পোকামাকড়ও কম হয়, রোগ তো নাই, কারণ বাঁচে না তো। এই যে ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, ওগুলো ওখানে গ্রোই করে না। কিন্তু আমাদের এখানে আল্লাহর নিয়ামত, যে এই ভূখণ্ড এমনভাবে তৈরি করা হয়েছে, এখানে সব কিছুরই প্রোডাকশন বেশি। এখানে এই পোকামাকড়ের মধ্যে যদি ফসল বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে এটা ইউজ করতেই হবে, এর বিকল্প কিছু নাই। সেটা না